অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এর আগে আমি দ্বিতীয় অধ্যায় বিস্তারিত লেকচার দিয়েছি এবং অঙ্ক শেখানোর চেষ্টা করেছি বিভিন্ন পদ্ধতিতে। আমরা ওই চ্যাপ্টারটি শেষ করে আমরা এরপরে তৃতীয় অধ্যায়টি আজকে শুরু করতে যাচ্ছি। তৃতীয় অধ্যায়টি যদি তোমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইটি খোলো তাহলে দেখবে যে সেটি বিনিয়োগ সংক্রান্ত, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে বিনিয়োগ হিসাব বা অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। তো আজকে মূলত এই বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। তো তাহলে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। এই অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট থেকে আজকে আমরা কি কি জিনিস কোন কোন বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করব। তার প্রথমেই আসি যে আমাদেরকে জানতে হবে যে বিনিয়োগ কাকে বলে। প্রথমে আমরা সেই বিষয়ে আলোকপাত করছি। বিনিয়োগ কাকে বলে? আয় উপার্জনের লক্ষ্যে নগদ অর্থকে ব্যবহার করাই বা বিনিয়োজিত করাই হচ্ছে তোমার বিনিয়োগ। যে আয় উপার্জনের লক্ষ্যে তার মানে তুমি কি করছো? তোমার কাছে যদি কোনো টাকা থাকে সেই সমস্ত টাকাগুলোকে যদি ভবিষ্যতে কোথাও কাজে লাগাও, এই কাজে লাগানোর উদ্দেশ্যে যদি তোমার তারল্যকে তুমি ত্যাগ করো, তোমার তারল্য, তোমার কাছে যা আছে গচ্ছিত যে পরিমাণ অর্থ আছে সেইটাকে যদি তুমি কাজে লাগাও, তাহলে সেইটাকে আমরা বিনিয়োগ বলছি। এই যে এটা হচ্ছে সবচেয়ে সহজ কথাই, কিন্তু আমরা এর পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত আরও কিছু কথা বলতে পারি। যে ভবিষ্যতের আয় উপার্জনের লক্ষ্যে নিজস্ব টাকাগুলোকে শেয়ারে বা ডিবেঞ্চারে কিংবা কোনো পণ্য বা সেবায় যদি আমরা কাজে লাগাই বা খাটাই, তাহলে আমরা সেগুলোকে বিনিয়োগ করি। তাহলে এর মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় চলে আসে। সেগুলো হচ্ছে যে আমরা টাকাগুলো কোথায় খাটাতে পারি বা ব্যবহার করতে পারি। আমরা অর্থগুলোকে আমরা শেয়ার বা ডিবেঞ্চারে আমরা বিনিয়োগ করতে পারি, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারি। আমাদের সেটি হতে পারে দীর্ঘমেয়াদী, হতে পারে সেটি স্বল্পমেয়াদী। যে এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখতে হতে পারে। অথবা আমরা বলেছি পণ্য বা সেবায় আমরা বিনিয়োগ করতে পারি। যেমন ধরো, আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে দেখবে যে পণ্য যেরকম, আমরা যদি এমন হয় যে কোনো সিজনাল ব্যবসা যদি করতে চাই, যে তুমি আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে দিলে, এটি হচ্ছে পণ্য, তুমি পণ্যে বিনিয়োগ করেছো। সঞ্চয়পত্র যদি ক্রয় করো, যেমন সরকার বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রগুলো ইস্যু করে থাকে, সেখানে তুমি তোমার টাকাকে কাজে লাগাতে পারো। তুমি সেবায়, অর্থাৎ এমন কোনো সম্পদ কিনলে যেখান থেকে তুমি ভাড়া উপার্জন হিসেবে পেতে পারো, বা এইরকম যদি কোনো সেবা থাকে, বা হোটেল বিজনেসের যদি তুমি কোনোই করো। এছাড়াও আমরা বলেছি কোনো কোম্পানির শেয়ার যদি কিনি বা ডিবেঞ্চার যদি কিনি, সেখানেও কিন্তু আমাদের এই টাকাগুলোকে কাজে লাগাতে পারি। এই যে টাকাকে কাজে লাগানোই হচ্ছে আমাদের বিনিয়োগ, অর্থকে কাজে লাগানো। এখন আমরা যদি এই সংজ্ঞাগুলোকেই যদি একটু বিশ্লেষণ করি,
তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো কী কী। এই যে বিনিয়োগের কথা বললাম তার মধ্যে বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো, আজকের দ্বিতীয় বিষয় হচ্ছে বিনিয়োগের বৈশিষ্ট্য। আমরা এই যে বিনিয়োগের যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম, এই বিনিয়োগের সংজ্ঞাগুলোর মধ্যেই কিন্তু তুমি পেতে পারো যে এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো কী কী। আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু বলছিলাম যে বিনিয়োগের প্রথমেই হচ্ছে তোমাকে আয়ের একটি উদ্দেশ্য থাকতে হবে। একটি বৈশিষ্ট্য হচ্ছে আয় উপার্জন বা আয় বা উপার্জনের যে ব্যবস্থা সেটি অবশ্যই বিনিয়োগের মধ্যে থাকতে হবে। একটি বৈশিষ্ট্য কিন্তু আমরা বলেছি সেটি। তাহলে এর মধ্যে মূলত আমরা বিনিয়োগের মধ্যে 4 ধরনের বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। 4টা বৈশিষ্ট্য আমরা আপাতত দেখতে পাই। প্রথম কথা হচ্ছে যে আয় বা উপার্জন থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ঝুঁকি থাকে। 3 নাম্বার হচ্ছে নিরাপত্তা এবং 4 নাম্বার হচ্ছে তারল্য। তো বিনিয়োগের যদি এই যে 4টি বৈশিষ্ট্যের কথা বলা হলো, এর মধ্যে প্রথমেই আমরা কিন্তু আলোচনা করেই ফেলছি অলরেডি যে বিনিয়োগের সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে যে অবশ্যই বিনিয়োগের মধ্যে আয় থাকতে হবে বা ভবিষ্যৎ উপার্জন ক্ষমতা থাকতে হবে তার। আমাদের 2 নম্বর বিষয়টি হচ্ছে যে ঝুঁকি। যখনই তুমি বিনিয়োগ করবে সেখানে কিন্তু একটি রিস্ক কিন্তু ইনভলভমেন্ট হয়ে যায়, যে ঝুঁকি সম্পৃক্ত হয়ে যায়। এখন যেখানে যত বেশি তুমি আয় উপার্জন করার চেষ্টা করবে ওই বিনিয়োগের তত ঝুঁকি বেড়ে যাবে, আর যেখানে উপার্জন বা আয়ের মাত্রাটা যত কম হবে তত তোমার সেখানে ঝুঁকির পরিমাণ কম হবে। এই হচ্ছে ঝুঁকির বিষয়। নিরাপত্তার বিষয় হচ্ছে যে তোমার বিনিয়োগকৃত অর্থগুলো সময় শেষে বা যখনই হোক তখন সেটি নিশ্চিত আকারে ফিরে আসাই হচ্ছে তোমার নিরাপত্তা, অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ তোমার কাছে যথাযথভাবে ফেরত আসছে, যথাযথভাবে, অর্থাৎ তুমি এখান থেকে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওনি। এই যে ক্ষতিগ্রস্ত যদি তুমি না হও তাহলে এখানে একটা নিশ্চিত তোমার অর্থ ফেরত চলে আসছে। তাহলে বিনিয়োগের মধ্যে এই একটি বৈশিষ্ট্য থাকতে হয় যে বিনিয়োগের মধ্যে আমার টাকা ফিরে আসার একটা যথাযথ প্রক্রিয়া বা ব্যবস্থা থাকবে, অর্থাৎ ঘাটতি পড়বে না বা ক্ষতি হবে না। আমার নিজের টাকা যদি কমে যায় সেখানে কিন্তু আসলে আমরা বিনিয়োগ করতে চাই না। আমি যদি বুঝতে পারি যে এখানে বিনিয়োগ করলে আমার আরও বেশি লস হওয়ার সম্ভাবনা আছে, আমার টাকা তো আসবেই না, আয় উপার্জন তো হবেই না, তাহলে কিন্তু ওই বিজনেসে আমরা কি করি না, আমরা ওখানে বিনিয়োগ করার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বিনিয়োগের মধ্যে বলেছি যে অবশ্যই আমার টাকা ফিরে আসার একটি নিশ্চয়তা থাকতে হবে, আর এই নিশ্চয়তাটাই হচ্ছে নিরাপত্তা, যে আমার টাকা নিরাপদে আছে, আমি যথাযথভাবেই আমি সেখান থেকে টাকাগুলো উঠিয়ে আনতে পারবো, তাহলেই আমি সেখানে কাজে লাগাবো বা বিনিয়োগ করবো। এরপরে হচ্ছে যে আমাদের 4 নাম্বার যে পয়েন্টটা বলেছিলাম সেটি হচ্ছে তারল্য। তারল্য মানে হচ্ছে যে তোমার বিনিয়োগকৃত সম্পত্তিকে নগদ টাকায় রূপান্তর করাই হচ্ছে তারল্য। সেটি হতে পারে যে দীর্ঘমেয়াদীর পরে তুমি সেটিকে করলা, এই নগদ টাকা রূপান্তর করলা। যেমন ধরো সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করো, সঞ্চয়পত্রের মেয়াদ কিন্তু বিভিন্ন রকমের আছে, বিভিন্ন মেয়াদের আছে। এই যে মেয়াদ শেষে তোমার টাকা তরলে রূপান্তর হওয়া, তোমার অ্যাকাউন্টে ফিরে আসা, বা এমন কিছু শেয়ার এবং সিকিউরিটিজ আছে যে সমস্ত শেয়ার এবং সিকিউরিটিজগুলো কি হয়, তুমি শেয়ার মার্কেটে নিয়ে খুব সহজেই বিক্রি করতে পারো এবং নগদ টাকায় রূপান্তর করতে পারো। এই জন্য বিনিয়োগের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে আমার টাকাকে নগদ টাকায় রূপান্তর করা যায় কিনা এমন বৈশিষ্ট্য কিন্তু লুকায়িত থাকে।
যে আমরা অনেক কিছু বিচার বিবেচনা করেই কিন্তু এই বিনিয়োগগুলো করে থাকি, যে তারল্যে রূপান্তর হবে কিনা, আমার প্রয়োজনের সময় আমি সেই টাকাটা ব্যবহার করতে পারবো কিনা, ফিরিয়ে আনতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। শুধু আয়ের দিকটা বিবেচনা করেই কিন্তু আমরা করি না, পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু অনেক সময় বিবেচনা আমরা করি। তো এই 4টি পয়েন্ট তোমরা একটু খেয়াল রাখবে যে বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো কী। এবার আসি যে বিনিয়োগের উদ্দেশ্যটা কি। বিনিয়োগের নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। বিনিয়োগের মেনলি আমরা দেখে থাকি যে 3টি উদ্দেশ্যের কারণে মূলত আমরা বিনিয়োগ করে থাকি। যে প্রথমটা তোমরা আসলে অলরেডি এই সংজ্ঞার মধ্যেই কিন্তু পেয়ে গেছো, যে একটি উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে আয় উপার্জন করা, অর্থাৎ আমরা যদি বলি মুনাফার সর্বোচ্চকরণ। যে অনেকগুলো বিনিয়োগের যদি তোমার হাতে থাকে, সুযোগ থাকে, সেখানে তুমি কোনটার মধ্যে তুমি বিনিয়োগ করবে? নিশ্চয়ই তুমি যেখান থেকে সবচেয়ে বেশি আয় উপার্জন করবে সেখানেই তুমি বিনিয়োগ করবে। এই কারণে আমরা বলে থাকি যে বিনিয়োগ আমরা সেখানেই করতে চাই যেখান থেকে আমরা সর্বোচ্চ আয় উপার্জন করতে পারি। আয় ভিন্ন ভিন্ন পোর্টফোলিওতে আমরা করতে পারি, সেখান থেকে ডাইভার্সিফাই আবার করতে পারি, সেখান থেকে আবার এই যে পোর্টফোলিও ম্যানেজমেন্টও আমরা করতে পারি, নানাভাবে আমরা বিনিয়োগগুলোকেই করতে পারি। তো যাই হোক, তাহলে বিনিয়োগের মূল যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন বিনিয়োগ করে, তখন কিন্তু সেখান থেকে দেখার চেষ্টা করে ভিন্ন ভিন্ন প্রকল্পের মধ্যে সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাই কিন্তু বিনিয়োগকারীর একটি অন্যতম উদ্দেশ্য থাকে, যে আমার মুনাফা যাতে সবচেয়ে যেখান থেকে বেশি আসবে সেখানেই আমরা বিনিয়োগ করতে চাই। এটি গেছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা ঝুঁকিকে সর্বনিম্নকরণ করতে চাই। 2 নম্বর উদ্দেশ্য সর্বনিম্নকরণ বলতে, অর্থাৎ আমরা জানি যে হাই রিস্ক হাই গেইন, যে যেখান থেকে উচ্চ ঝুঁকি থাকে সেখান থেকে উচ্চ মুনাফা অর্জন করার একটি সম্ভাবনা থাকে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন বিনিয়োগ করি তখন কিন্তু মাথায় এটা ধরেই রাখি যে আমার ঝুঁকি যাতে কম হয়। অনেক বেশি যদি ঝুঁকি থাকে টাকা না পাওয়ার, অথবা আয় উপার্জন করতে হলে অনেক বেশি যদি রিস্ক নিতে হয়, যেমন ধরো এটি যদিও ব্যবসায়িক না, যেমন জুয়া খেলা তোমার একসাথে একই সময়ে তোমার সম্পূর্ণ টাকা হেরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অপরদিকে তোমার টাকাটা কয়েক গুণ হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। এখানে যেমন মুনাফা অর্জন করার কি আছে, তাই বলে আমরা কিন্তু সবাই ওই জুয়া খেলার মধ্যে কিন্তু টাকা বিনিয়োগ করি না। এটি বিনিয়োগের শর্তের মধ্যেই পড়ে না, কারণ হলো এখানে ঝুঁকি সর্বনিম্নকরণ হয় না। এই কারণে এই বিনিয়োগের মধ্যে জুয়া খেলার বিষয়বস্তুটি অন্তর্ভুক্ত নয়, যে ওখানে আমরা টাকা খাটাচ্ছি, কারণ ওখান থেকে কোনো নিশ্চয়তা নাই যে তুমি পাবে। যে বৈশিষ্ট্যটি একটু আগে আলোচনা করলাম সেটি এই যে গ্যামলিংয়ের মধ্যে পড়ে না, কিংবা লটারি ক্রয়ের মধ্যেও কিন্তু তোমার এটা পড়ে না যে মুনাফার সর্বোচ্চকরণ হতে পারে। তো এই কারণে, বা ঝুঁকি সর্বনিম্নকরণ হতে পারে, লটারিতে তুমি পেতেও পারো নাও পেতে পারো। তো যাই হোক, এই কারণে আমরা বলেছি যে যেখানে আমরা টাকাটা ব্যবহার করব সেখানে অবশ্যই ঝুঁকিটা সর্বনিম্নকরণ থাকবে এবং মুনাফা সর্বোচ্চকরণ ঘটবে। এইরকম যদি আমরা বিষয়বস্তুগুলোকে খুঁজে পাই, তখন আমরা কিন্তু সেখানে বিনিয়োগ করার চেষ্টা করি। আরেকটি বিষয় হচ্ছে, 3 নম্বর বিষয়টি হচ্ছে যে আমাদের মুদ্রাস্ফীতি। বিনিয়োগের আরেকটা বৈশিষ্ট্য হলো, তোমার টাকা যদি তুমি ওই ব্যাংকে 2% বা 2.5%, তোমরা জানো যে এখন ব্যাংকে সঞ্চয় করলে 2 থেকে 2.5%-এর বেশি এখন দেয় না কিন্তু। তো 2-2.5%-এর জন্য কি তুমি তোমার টাকা ব্যাংকে ফেলে রাখবে? কারণ ব্যাংকে ফেলে রাখলে পরে দেশের মুদ্রাস্ফীতি যদি এখন 5.5 বা 6 হয়ে থাকে, তাহলে তোমার মুদ্রা যে পরিমাণ মূল্য হারাবে সেটি কিন্তু ওই ব্যাংকে ডিপোজিট করার ক্ষেত্রে, সঞ্চয় হিসেবে রাখার ক্ষেত্রে কিন্তু তোমার এটা রিকভারি করবে না। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি আমরা যেটাকে বলতেছি, সেটি কিন্তু এই গচ্ছিত যদি করে রাখি, তাহলে সেখানে
এই অর্থের সমমূল্য কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা ফেরত নাও পেতে পারি। এই কারণে আমরা বিনিয়োগ করব যে আমাদের যে সময়ের সাথে সাথে যে অর্থের মানের যে পরিবর্তনটা হচ্ছে সেটি যাতে আমার টাকাটা বা আমার বিনিয়োগকৃত অর্থ যাতে কি করতে পারে, যথাযথভাবে সময়ের সাথে অ্যাডজাস্ট করতে পারে। এই যে যে বিষয়বস্তুগুলি তোমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই বিষয়গুলি যদি যথাযথভাবে যদি হয়ে থাকে বা উদ্দেশ্যগুলো যদি ওখান থেকে যথাযথভাবে পূরণ হয়ে থাকে, তাহলেই কিন্তু একজন বিনিয়োগকারী সেখানে বিনিয়োগ করার সিদ্ধান্ত সে নিতে পারে। অবশ্যই এই উদ্দেশ্যগুলোর দিকে খেয়াল তাকে রাখতে হবে, যে শুধুমাত্র বৈশিষ্ট্যগুলোই নয়, তার উদ্দেশ্য কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার টাকা, আমার বিনিয়োজিত অর্থের উদ্দেশ্য কী। সেই উদ্দেশ্যগুলো যদি যথাযথভাবে যদি পালন হয়ে থাকে, তাহলেই কিন্তু আমাদের এই বিনিয়োগ করা সম্ভব বা বিনিয়োগ থেকে সুবিধা পাওয়া সম্ভব। আমাদের আজকে শেষ বিষয়ে আমরা চলে আসি, 4 নম্বর বিষয়বস্তুটি, সেটি হচ্ছে যে বিনিয়োগের প্রকারভেদ। বিনিয়োগকে যদি আমরা বিভিন্নভাবে ক্যাটাগরিতে যদি ফেলি, তাহলে এটাকে 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। 4 ভাগে এটাকে আলোচনা করা যেতে পারে। যে এই 4 ভাগের প্রথমটি হচ্ছে, আমি একটু 4টা আলোচনার সুবিধার্থে লিখে দিই। দেখো, এখানে আমরা 4টা বিনিয়োগের প্রকারভেদ লিখেছি, আমি খুব দ্রুত আলোচনা করি। একটা হচ্ছে ভোক্তা বিনিয়োগ, কনজিউমার ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে ব্যবসা বা অর্থনৈতিক বিনিয়োগ, বিজনেস অর ইকোনমিক্যাল ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল অর সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট, এবং অ্যানালিটিক্যাল ইনভেস্টমেন্ট। এখন এই বিনিয়োগের আমরা প্রথমে আসছি কোনটা, যে ভোক্তা বিনিয়োগ। ভোক্তা বিনিয়োগের বিষয় হচ্ছে যে টেকসই ভোগ্যপণ্য ক্রয়ে তহবিলকে খাটানোকে টেকসই, আবারও বলছি যে টেকসই ভোগ্যপণ্যের ক্রয়ে যদি তুমি একটু কোনো তহবিল যদি ব্যবহার করো, তাহলে সেটিকে আমরা খাটানোকে বা এই ধরনের বিনিয়োগকে আমরা কনজিউমার ইনভেস্টমেন্ট বলছি। আসলে এটি কোনো তহবিলের বিনিয়োগ নয়, একটি সঞ্চয় প্রক্রিয়া। এই ধরনের বিনিয়োগে ফলাফল অর্থ আকারে না পেয়ে সেবা বা মালিকের বিনিয়োগ আকারে পেয়ে থাকে। আমরা অলরেডি কিন্তু একটা আলোচনা করেছি যে আলু যেরকম আলু হচ্ছে একটি ভোগ্যপণ্য। আলুতে যদি তুমি বিনিয়োগ করো, সেটি হতে পারে শুকনা মরিচ তুমি কিনলে, বা এইরকম, বা পেঁয়াজ, এগুলো সবগুলো ভোগ্যপণ্য। এই জন্য এটাকে ভোক্তা বিনিয়োগ বলা হয়। ব্যবসা বা অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি তুমি কোনো বিনিয়োগ করো, যে বাড়তি আয় উপার্জনের লক্ষ্যে ব্যবহারের জন্য, অর্জনের উদ্দেশ্যে ব্যবহারের জন্য ব্যবসায়িক সম্পত্তি যদি তুমি ক্রয় করো, ব্যবসায়িক সম্পত্তি ক্রয় বিক্রয় করার ফলে যদি তুমি কোনো আয় উপার্জন করতে পারো, এক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তার প্রতি সতর্ক হারে কিন্তু মুনাফা অর্জন করতে হয়।
এরপর হচ্ছে আর্থিক বা সিকিউরিটি, যে ক্ষেত্রে তুমি সাধারণত শেয়ার মার্কেট থেকে শেয়ার এবং ডিবেঞ্চারে তুমি বিনিয়োগ করে থাকো। আর সর্বশেষটি হচ্ছে বিশ্লেষকের বিনিয়োগ। এই ক্ষেত্রে যেটি করা হয় সেটি হলো বিনিয়োজিত মূলধনের পর্যাপ্ত আয়ের নিশ্চয়তা বিধানকারী বিনিয়োগকে বিশ্লেষকের বিনিয়োগ বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে বিশ্লেষকের বিনিয়োগ কোটা যে অনেকগুলো প্রকল্পের মধ্যে থেকে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করাই হচ্ছে এই বিশ্লেষকের বিনিয়োগ। কারণ বিশ্লেষক কিন্তু সে অনেক কিছু যাচাই বাছাই করার পরে তারপরে সে এই বিনিয়োগগুলো করে থাকে। তো যাই হোক, তোমরা আশা করি আজকে এই যে 4টি যে বিষয়বস্তু আলোচনা করলাম, তোমরা বই থেকে আরেকটু ভালো করে দেখে নিবে, পয়েন্টগুলো আরেকটু আলোচনা করবে তোমরা, এবং এই চ্যাপ্টার সম্পর্কে যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো আরও ভালোভাবে তোমরা অর্জন করবে। আর পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।